হ্যালো এভরিওয়ান। সো 2022 সাল থেকে শুরু করে 2027 সাল অবধি নিটের প্যাটার্নে অনেক অনেক চেঞ্জ হয়েছে। বাট এর মধ্যে যে চেঞ্জটা একদমই হয়নি, যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে প্রিপারেশনস। কারণ আমি সবসময় এটা বিশ্বাস করি যে নিটের প্রিপারেশন স্ট্র্যাটেজি প্রতি বছর অন্যরকম হতে পারে, বাট যে জিনিসগুলো করলে চান্স পাওয়া যায় সেটা কিন্তু কখনো আলাদা হয় না। তো আমি যখন 2022 সালে নিটে চান্স পাই, তখন যে স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে আমি নিটে চান্স পেয়েছিলাম, এখন কাইন্ড অফ সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তোমরাও নিটে চান্স পেতে পারো। কিন্তু সেটা প্রপার ওয়েতে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ডেলি টাইম টেবিল কী থাকতে পারে, বা তোমাকে সারাদিন কত ঘন্টা পড়তে হবে, কোথার থেকে পড়তে হবে, কী কী ওয়েতে পড়তে হবে, কোন ভুলগুলো একদম করা যাবে না, আজকে সব কিছু থাকছে এই ভিডিওতে। অ্যান্ড আই হোপ এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি বাড়িতে এসেছি এবং অনেক মাথা ঠান্ডা করে ভেবে চিনতে বসে বসে আজকে আমি এটা বানিয়েছি। আর এই যে জায়গাটা দেখছো, এখান থেকে কিন্তু আমি ফার্স্ট টাইম আমার ভিডিওর জার্নি শুরু করেছিলাম। তো আজকে আমি নিজের পুরানো ভিডিওগুলো দেখতে দেখতে অনেক নস্টালজিক ফিল হচ্ছিল আমার। অ্যান্ড এটা মনে হচ্ছিল যে 2022 মানে 2017 থেকে আমি আমার নিটের জার্নি শুরু করেছিলাম, আর আজ 2027 হতে যায় এবং আজ আমি 2027-এর প্রিপারেশন জার্নি বানাচ্ছি, প্রিপারেশন স্ট্র্যাটেজি বানাচ্ছি। সো ইটস হিউজ ফর মি। সো উইদাউট এনি ফার্দার ডিলে চলো ভিডিওটা স্টার্ট করি। দেখো, আমি হচ্ছে সেই মেয়েটা যেই মেয়েটা কিছু না জেনে হঠাৎ করে একদিন নিটের প্রিপারেশনস করতে শুরু করে দিয়েছিলাম, উইদাউট এনি প্রিপারেশনস, উইদাউট এনি নলেজ, উইদাউট এনি যে আমার কতগুলো ড্রপ লাগতে পারে বা আদৌ আমার ড্রপ নেওয়া উচিত হচ্ছে কিনা, সিলেবাস কি, কত ঘন্টা পড়তে হয়, এনসিআরটি পড়তে হয় কিনা, এগুলো কিছু না জেনেই কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম আমার নিটের প্রিপারেশনস। অ্যান্ড ফলস্বরূপ আমাকে 5 বছর ড্রপ দিতে হয়েছে। তারপরে গিয়ে আমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়েছি। তো আমি চাইবো না যে সেটা তোমাদের সাথে একদমই হোক। তাই জন্য আমি যে ভুলগুলো করেছিলাম, যেখানে যেখানে যে জিনিসগুলো ঠিক করার দরকার ছিল, আজকে আমি একজন ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট হয়ে আমি সেগুলো তোমাদের সাথে তোমাদেরকে হেল্প করব। এবং 2022 থেকে শুরু করে 2027, আজকে আমি 27-এর স্ট্র্যাটেজি বানাতে বসেছি। তো এখানে যে চেঞ্জগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে একবার মনে করিয়ে দেওয়া বা একবার ধরিয়ে দেওয়া, যাতে আমার মতো ভুল তোমরা না করো এবং একই লুপে তোমরা বারবার ফেসে না থাকো। তো যারা এবছর ড্রপ দিতে শুরু করছো, তারা এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে তারপর কিন্তু প্রিপারেশন শুরু করবে। কারণ অবশ্যই এবছর কিছু চেঞ্জ হয়েছে। কারণ আমরা যখন নিটের পেপার দেখি, তোমার নিট 2026-এর পেপার দেখি, তখন সেই পেপারে কিন্তু অনেক স্ট্রেট ফরওয়ার্ড পেপার ছিল, অনেক এনসিআরটির মধ্যে থেকে এসেছিল, অনেক কিছু কিন্তু প্রেডিক্টেবল ছিল। কিন্তু নিটের পেপার যখন আমরা দেখি, সেটা একদমই আমাদের কাছে প্রেডিক্টেবল ছিল না, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমি এটা বলবো যে প্রেডিক্টেবল তো ছিলই না, উল্টে অনেক টাফ ছিল। অ্যান্ড থার্ড জিনিস, তারপরেও কিন্তু কাট অফ প্রচুর হাই গেছে। আমি এই যে কোশ্চেন লিক, পেপার লিক, এই সমস্ত কথাগুলোকে আমি কিছুক্ষণের জন্য যদি সরিয়েও রাখি, কারণ আলটিমেটলি কোশ্চেন লিক হয়েছে, আমি মানলাম। আলটিমেটলি তার জন্য ধর্মেন্দ্র প্রধান রিজাইনও করেছে, কিন্তু যারা চান্স পাওয়ার তারা তো চান্স পেলো। তো যারা আমরা চান্স পেলাম না, তারা এখন কমপ্লেন করেও কিছু করতে পারবো না। তো আমাদের নিজেদের প্রিপারেশনসটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, বা আমাদের নিজেদের স্ট্র্যাটেজিগুলো বা মাইন্ডসেটগুলো বা নিজেদের পড়াশোনার লেভেল এমন জায়গায় নিয়ে যেতে হবে যেন যাই হয়ে যাক, যেটাই হয়ে যাক, আমি যেন আমার একটা গভর্নমেন্ট সিট আদায় করতে পারি। তার জন্য প্রথম জিনিস আমি যেটা বলবো, সবার আগে এই ভুলটা কেউ করো না। আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র, অনেক ইউটিউবার দাদা দিদিদের ভিডিও দেখে আমাদের এটা মনে হয় যে শুধুমাত্র সেলফ স্টাডি করলেই বোধহয়, মানে করে গেলেই বোধহয় নিটের প্রিপারেশন পসিবল হয়ে যাবে, মানে আমি চান্স পেয়ে যাবো কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে। বাট আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, অনেক সময় শুধুমাত্র সেলফ স্টাডি করে পসিবল হয় না। কারণ ধরো আমি একটা 5 বছরের ড্রপার বা আমি 4 বছরের ড্রপার, তাহলে আমি যে ভুলগুলো প্রথম দিকে করেছি, সেই ভুলগুলো আমাকে কেউ শুধরিয়ে দেয়নি। সেই ভুলগুলো আমি নিজে শুধরাতে গেলে তো আমার বছরের পর বছর নষ্ট হচ্ছে, তাই না? তারপরে আমরা যতই বলি যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয় না, কিছুটা হলেও তো 2022 থেকে 2025, 26, 27-এ কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তাহলে সেই চেঞ্জগুলো আমি নিজে ধরতে গেলে যতটা না টাইম লাগবে, তার থেকে যদি কেউ আমাকে ধরিয়ে দেয়, কেউ যদি আমার হয়ে বানিয়ে দেয়, কেউ যদি আমার হয়ে করে দেয়, সেটা কিন্তু আমার মনে হয় আমাদের জন্য অনেক বেশি ইজি হয়। তো সেই কারণে আমি সবাইকে পার্সোনালি সাজেস্ট করবো যে কোনো একটা কোচিং ইনস্টিটিউশনে এনরোল করো, অনলাইন হোক অফলাইন হোক। যদিও এখন যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে, সেখানে অফলাইন কোচিংয়ের জায়গাটা দিন দিন কমে আসছে, অনলাইন কোচিংয়ের জায়গাটা অনেক বেড়ে গেছে। এবং এবছর তো সিবিটি মোডে হবে, যেটা আমরা সবাই জানি। তো সেই জন্য জিনিসটা কিন্তু আরও অনলাইনের দিকে শিফট হচ্ছে। সেকেন্ড পয়েন্ট হিসেবে আমি যেটা বলবো, সেটা
2027 হোক, 2017 হোক, 2022 হোক, 2018 হোক বা 2011 হোক, যেটা কোনো দিন কোনো নিট অ্যাসপিরেন্টের ক্ষেত্রে চেঞ্জ হয় না, সেটা হচ্ছে নিজের ডেডিকেশন এবং নিজের নিট চান্স পাওয়ার ইচ্ছা। আমিও কিন্তু 2017 সাল থেকে প্রিপারেশন শুরু করেছিলাম, কিন্তু চান্স কবে পেয়েছিলাম? 2022 সালে। এর পিছনে হাজারটা কারণ থাকতে পারে, বাট সবচেয়ে বড় যে কারণটা আমি মনে করি সেটা হচ্ছে আমার নিজের পড়াশোনা। আমাকে নিজেকে প্রচণ্ড ডেডিকেটেডলি পুরো রোবটের মতো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তার মানে এরকম নয় আমি খাবো না, আমি ঘুমাবো না, না এরকম না, আমি সব কিছু করবো, কিন্তু আমার লাইফের A to Z যেন নিট হয়। আমি জানি এটা অনেকে মনে হতে পারে, অনেকে বলতে পারে যে সবাই নিজের আশা ভরসা সব কিছু ছেড়ে দিয়ে বা অন্য কিছু না চেষ্টা করে শুধুই নিট চেষ্টা করবে। না, এখন তো আর ওই জায়গায় জিনিসটা নেই। এখন তো আমার যদি ডাক্তার হওয়ার ইচ্ছে না থাকে, আমি কোনো মতেই কাউকে বলি না যে সে এই প্রফেশনে আসুক। কারণ এক তো নিটের মতো এত এত টাফ লেভেলের এক্সাম, যেখানে 26 লাখ 27 লাখ পরীক্ষার্থী এক্সাম দিচ্ছে, এতটা টক্সিক একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, যেখানে তার উপরে পেপার লিক হয়ে যাচ্ছে, তার উপরে প্রোটেস্ট হচ্ছে। আর তারপরে যদি এমবিবিএসে এসেও যাও, সেখানেও তোমাকে এক্সামের সময় যে যত ঘন্টা পড়তে হয়, মানে 24 ঘন্টা আমাদের পড়তে হয় এক্সামের সময়, তারপরে যখন ডিউটি করতে হয় 56 ঘন্টা 48 ঘন্টার ডিউটি। তো এত কিছু মিলিয়ে তোমার যদি মনে হয় যে হ্যাঁ এমবিবিএস প্রফেশনটাই আমার চাই, তাহলেই এসো, তাহলে তাছাড়া তো কোনো রিজন নেই। কিন্তু আমি একদমই চাই না যে একবার ভেবে নিয়েছে যে হ্যাঁ আমি ডাক্তারই হতে চাই, সে হঠাৎ করে প্রিপারেশন করতে করতে তার মাঝখান থেকে প্রিপারেশন করতে ইচ্ছে করছে না, তার হচ্ছে সে পারছে না, বা সে হয়তো এতটাই মোবাইল অ্যাডিক্ট হয়ে গেছে, এতটাই কারোর সঙ্গে কথা বলে বলে অ্যাডিক্ট হয়ে গেছে, সে মাঝখান থেকে রাস্তা এদিকে যাওয়ার কথা সে এদিকে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো যেন না ফেস করতে হয়, তার জন্য আমি বলবো নিজের মনকে কন্ট্রোল রাখা খুব দরকার। আমার একজন বায়োলজি স্যার ছিলেন, তো উনি বলেছিলেন আমাকে যে নিট কিন্তু শুধুমাত্র একটা এক্সাম নয়, এটা একটা ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল একটা মানে স্টেবিলিটির একটা জায়গা। এই সমস্ত কিছু একসঙ্গে স্টেবল থাকলে তবেই কিন্তু তুই এই এক্সামটা ক্র্যাক করতে পারবি। তো সে কথাটা আমি সবসময় মনে রেখেছি এবং সবসময় মাথায় রাখি। আমি তোদেরকেও সবাইকে বলবো যে এই কথাটা তোরা অবশ্যই মাথায় রাখবি, কারণ এটাকে মাথায় না রাখলে কোনোভাবেই সামনে এগোতে পারবি না। এখানে মোবাইল চলবে না, এখানে রিলস চলবে না, ইনস্টাগ্রাম চলবে না, ইউটিউবের অনর্থক ভিডিও দেখা চলবে না, নিজের কোনো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু, খারাপ বন্ধু, এদের সঙ্গে কোনো রকম কোনো চ্যাটিং বা কোনো রকম কোনো গল্প করা চলবে না। এখানে তোকে নিজেকে বইয়ের সঙ্গে 24/7 বসতে হবে। যখন ঘুমাবি তখনও যেন মাথার কাছে বই থাকে। এই রকম একটা সন্ন্যাসের জীবন যদি ফলো করতে পারো, তাহলেই কিন্তু এখানে এসো। আদারওয়াইজ শুধু শুধু নিজের মানে সুন্দর সুন্দর বছরগুলো এখানে নষ্ট করার কোনো মানে নেই। অনেক সুন্দর কলেজ লাইফ আছে, অনেক সুন্দর নর্মাল কলেজ লাইফ আছে, অনেক সুন্দর বিএসসি লাইফ আছে, এমএসসি লাইফ আছে, আরও অন্য অনেক জব আছে, পাইলটের জব আছে, অনেক ভালো তো এয়ার হোস্টেস হওয়া যায়, অনেক ভালো এমবিএ করে নিতে পারিস, ইঞ্জিনিয়ারিং করে নিতে পারিস, সমস্ত প্রফেশন আছে। হয়তো সেই প্রফেশনসগুলোতে চান্স পাওয়ার জন্য তোকে দিন রাত এত কঠোর পরিশ্রম করতে হবে না, হয়তো তুই ওটার জন্যই তৈরি হয়েছিস, তাই না? তো সেখানে তুই জানা, বাট এখানে আসতে গেলে এই ডেডিকেশনটা দরকার, এখানে আসতে গেলে এরকম লেভেলের পড়াশোনা দরকার। কারণ মানুষ তোর নিজের উপর, তোর উপর একটা মানুষের জীবন ছেড়ে দেবে, কি করে দেবে? তুই যদি যোগ্য না হোস, তোকে যোগ্য হতে হবে। হয়তো অনেকে এখানে আমাকে বলবে যে তুমি তাহলে বলতে চাইছো বাকি অন্য কিছু প্রিপারেশনস করতে গেলে কি পড়াশোনা লাগে না? একদমই না, সমস্ত জায়গার আলাদা আলাদা প্রিপারেশনস, কিন্তু ডাক্তার হতে গেলে যে ডেডিকেশনস লাগে, সেই ডেডিকেশনসটার কিন্তু প্রিপারেশন শুরু হয় এখান থেকেই, মানে এই যে তোমার জার্নি থেকেই। এই জার্নিতে তুই পড়াশোনার উপরে কতটা ডেডিকেটেড হতে পারছিস তার উপরেই। সাবজেক্ট তো তিনটেই, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, এছাড়া তো আর কোনো সাবজেক্ট নেই। তাহলে কেউ সেই সাবজেক্টেই 600+ নাম্বার পাচ্ছে আর তুই 200 টপকাতে পারছিস না, তুই 300 টপকাতে পারছিস না, কেন হচ্ছে এটা? সেটা আগে বুঝতে হবে। আমার ইচ্ছেটা কতটা, ডাক্তার হতে চাই, ডাক্তারির যে লাক্সারিয়াস লাইফটা সেটা ভালো লাগে, আমি মানলাম, কিন্তু তার আগে তো আমাকে এই জার্নিটার মধ্যে দিয়ে যেতে হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট দিক। থার্ড, আমি যে পয়েন্ট সম্বন্ধে আমি যেটা বলবো সেটা হচ্ছে যেটা পড়ছিস সেটা কিভাবে পড়ছিস। মানে আমি তোকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি, আমি আকাশে যখন পড়তাম তখন কিন্তু আমি বই পড়তাম, আকাশের যে মডিউলগুলো আমাকে দিত সেই মডিউলগুলো আমি 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 তোকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। আমি যখন কলকাতার একটা বড় কোচিং ইনস্টিটিউশনে পড়তাম, ওখানে আমাকে মডিউল দেওয়া হতো, আমি সেই মডিউলগুলো পড়তাম, কিন্তু সেখানে একবারও বলা হতো না যে এনসিইআরটি পড়তে হবে। তো আমি সবসময় সবাইকে বলি বায়োলজি কিন্তু এনসিইআরটির বাইরে কিছু নেই। তার মানে এটা নয় যে শুধু এনসিইআরটি পড়লে হয়ে যাবে। এনসিইআরটির প্রত্যেকটা নলেজকে বোঝার জন্য যে স্যারের কাছে তুই পড়ছিস, আমি প্রথমেই বলেছি কোনো একটা কোচিং ইনস্টিটিউশনে তোকে অ্যাডমিট হতেই হবে, কিন্তু সেখানে এখন তো সমস্ত কোচিং ইনস্টিটিউশনই কিন্তু এনসিইআরটি পড়ায়, সেখানেও তোকে এনসিইআরটিই পড়তে হবে, এনসিইআরটি থেকে
থেকেই প্রিপারেশনস করতে হবে, ঠিক আছে? এটা বায়োলজি হলো। এবার চলে হয় ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে। ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমার যেটা সবচেয়ে বড় ভুল সেটা হচ্ছে আমি ভিডিও লেকচার দেখে চলে যেতাম, তারপরে সেটাকে রিভিশনও করতাম না, সেখান থেকে কোশ্চেন প্র্যাকটিসও করতাম না, সেখান থেকে প্রিভিয়াস ইয়ারও সলভ করতাম না। এটা আমার অনেক বড় একটা ব্লান্ডার। পরীক্ষায় কেউ আমাকে বলবে না এই চ্যাপ্টারের ভিডিও লেকচার চালিয়ে দেওয়া হচ্ছে তুই আনসার দে, কেউ পরীক্ষায় বলবে না তোকে রিডিং পড়ে দেওয়া হচ্ছে আনসার দে, না, পরীক্ষায় এমসিকিউ আসবে, সেই এমসিকিউ তোকে প্র্যাকটিস করতে হবে, তোকে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করতে হবে। ফিজিক্স আর কেমিস্ট্রির ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই আসে, এটা মাথায় ঢুকিয়ে নে এবং প্রথম থেকে সেইভাবেই পড়। একটা চ্যাপ্টার পড়লি, সেই চ্যাপ্টারের কিছু কোশ্চেন করলি, প্রতিদিন যেন তুই কিছু কোশ্চেন প্র্যাকটিস করিস। আর একটা কথা আমি বলছি, নিট কিন্তু একটা প্র্যাকটিস, তো ডেলি বেসিসে একটা প্রপার টাইম টেবিলের মধ্যে দিয়ে তোকে যেতে হবে। আমার যে টাইম টেবিলটা ফলো করতাম পার্সোনালি সেটা আমি বলি, আমি সকাল 6টা থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠতাম, তারপরে আমি একটু মেডিটেশনস করতাম অ্যান্ড ব্রাশ করে কিছুদিন আমি এক্সারসাইজ করেছিলাম 10-15 মিনিট, তারপরে আমার দ্বারা আর হয়নি ওটা কন্টিনিউ করা। 7টা থেকে আমি পড়তে বসতাম, 7টা থেকে 9টা 2 ঘন্টা আমি বায়োলজি পড়তাম, 9টা থেকে 10টা 1 ঘন্টা আমি বায়োলজির কোশ্চেন প্র্যাকটিস করতাম। তারপরে আমি টিফিন খেয়ে নিতাম 10টা থেকে 10:30টা, আমি 11টা থেকে ফিজিক্স পড়া শুরু করতাম, 11টা থেকে 1টা অবধি আমি ফিজিক্স পড়তাম, তারপরে আমার বাড়িতে লাঞ্চ করার ব্যবস্থা থাকতো, তো আমি লাঞ্চ করতাম 1টা থেকে 2টোর মধ্যে। 2টোর পর আমার রেগুলার অভ্যাস ছিল, পরীক্ষার 2 মাস আগে ছাড়া রেগুলার আমার অভ্যাস ছিল যে আমি ঘুমাবো, তো আমি 2টো থেকে 3টে 3:30 অবধি ঘুমাতাম। আমি পুরো 3:30টার সময় ঘুম থেকে উঠে যেতাম, 4টের মধ্যে পড়তে বসে যেতাম। 4টে থেকে 6টা আমি মেনলি চেষ্টা করতাম কেমিস্ট্রির কোশ্চেন প্র্যাকটিস করতে, তারপরে একটু সন্ধ্যেবেলা গ্যাপ নিয়ে 7টা থেকে 10টা যতক্ষণ না আমি ডিনার করছি এই টাইমে আমি কোনোদিন ফিজিক্সের কোশ্চেন প্র্যাকটিস করতাম, কোনোদিন কেমিস্ট্রির কোশ্চেন প্র্যাকটিস করতাম। যেটা আগে হয়ে যেত 10টা থেকে 10:30 আমার বাড়িতে খাওয়া হতো এবং তারপর মানে ডিনার হতো, এবং তারপর এসে আমি 11টা থেকে 12টা এই টাইমে আমি নিজের মতো ধরো বায়োলজি কিছু পড়লাম, বা কারো কিছু ব্যাকলগ থেকে গেছে সেটা কভার করলাম, বা আজকে ধরো একটু বেশি ফিজিক্সের কোশ্চেন করতে হবে তাহলে একটু বেশি ফিজিক্সের কোশ্চেন করে নিলাম, বা সকালে হয়তো কেমিস্ট্রির কোশ্চেন করেছিলাম তার বদলে এখন ফিজিক্সের কোশ্চেন করে নিলাম, এই রকম। আর পরের দিকে গিয়ে এই টাইমটা আমি শর্ট নোট রিভিশন এবং তোমার যে নেম রিয়াকশনগুলো হয় ওইগুলো রিভিশনে মেনলি কাজে লাগাতাম। 12:30 থেকে 12:30, তারপরে আমি পরের দিনে টু ডু লিস্ট বানাতাম এবং আফটার দ্যাট আমি ম্যানিফেস্টেশনস করতে খুব ভালোবাসতাম, অনেক টেকনিক ফলো করতাম ম্যানিফেস্টেশনসে, তো ওইটা করে আমি 1টার মধ্যে ঘুমিয়ে পড়তাম। এটা আমার ডেলি রুটিন ছিল। এই রুটিনটাকে তোমরা তোমাদের নিজেদের মতো করে সাজাও। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কীভাবে তোমাদের নিজেদের রুটিনটাকে মডিফাই করতে হবে। আমি কিন্তু সবার কমেন্ট সেকশনে দেখতে চাই যে সবাই কীভাবে তার নিজের রুটিনটাকে মডিফাই করলো, ঠিক আছে? নিট, আমি বলবো যে নিটের প্যাটার্ন কিন্তু কিছু চেঞ্জ হয়নি। অনেকে বলছে যে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক না, পড়াশোনার স্ট্র্যাটেজি কোনোদিন চেঞ্জ হয় না। যেভাবে আগেও চান্স পেতো মানুষ এখনও সেভাবেই চান্স পায়, শুধু কম্পিটিশনটা বেড়ে গেছে, তোকে বেশি পড়তে হবে, তোকে বেশি জানতে হবে, বাস এটাই। স্ট্র্যাটেজিতে কোনো ডিফারেন্স নেই। আমি যে স্ট্র্যাটেজি ফলো করে চান্স পেয়েছি, তুই অন্য এখন ধর 2026-এ যে চান্স পাচ্ছে তুই তাকে শুনে নে, সেও সেম স্ট্র্যাটেজি, ঠিক আছে? আর একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে মক টেস্ট আর হচ্ছে তোর অ্যানালিসিসের কথা। অনেকেই মনে করে যে এখন থেকে মক টেস্ট দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আমি মনে করি এখন আজকে থেকে না হলেও অ্যাটলিস্ট 2 মাস পর থেকে অগস্ট সেপ্টেম্বর থেকে অ্যাটলিস্ট সবার মক টেস্ট স্টার্ট করে দেওয়া উচিত। কারণ এখন যদি মক টেস্ট না স্টার্ট করতে পারি তাহলে কিন্তু কোনোভাবেই ওই জায়গায় পৌঁছতে পারবো না। আমি কেন এই কথাটা বলছি? বিকজ মক টেস্ট হচ্ছে তোকে সিলেবাসে হোল্ড দেবে। মানে কি, ধর আমি একটা জিনিস আমি পড়ে যাচ্ছি, আমার কোনো ইভ্যালুয়েশনসই হচ্ছে না। এখন যদি আমি মক টেস্ট না দিই তাহলে আমি ইভ্যালুয়েট করবো কী করে? আমি তো জানি না আমি কতটা পড়ছি, যেটা পড়ছি ঠিক পড়ছি কিনা, যে সোর্স থেকে পড়ছি সেই সোর্সটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো বোঝার জন্য আমাকে মক টেস্ট দেওয়া উচিত। এবং আমি কেন বলছি এখন থেকেই, কারণ আমরা কি করি বলতো, আমরা যখন পরীক্ষা 2 মাস বাকি থাকে তখন মক টেস্ট দেওয়া শুরু করি। তখন না তো আমার মক টেস্ট দেওয়ার অভ্যাস আছে, না তো আমার টাইম ম্যানেজমেন্ট আছে, না আমার কোনো জ্ঞান আছে। তাহলে করে আমার কি হয়, আমার মক টেস্ট দিতেই ইচ্ছে করে না, যেটা আমার ক্ষেত্রে হতো। তো আমি সেজন্য যে বছর চান্স পাবো, মানে 21 সালে ধরে আমি চান্স পাবো এরকম একটা সিচুয়েশন, আমি অনেক আগে থেকে মক টেস্ট দেওয়া শুরু করেছিলাম। আর নতুন জেনারেশনসের ছেলেমেয়ের মধ্যে আমি একটা জিনিস প্রচুর দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মক টেস্ট স্কিপ। যদিও আমি নতুন জেনারেশন বলবো না, আমাদের জেনারেশনেও প্রচুর লোক মক টেস্ট স্কিপ করতো, বাট আমাদের বাবা মাদের প্রচুর মার পড়তো আমাদের উপর, সেই জন্য আমরা বাধ্য হতাম মক টেস্ট দিতে যেতে। 10,000 টাকা দিয়ে মক টেস্টে ভর্তি করেছি, দিবি না মানে কি? বাট এখন আমি দেখেছি ছেলেমেয়েদের উপর অত প্রেশারাইজ করা হয় না বা করে না বাবা মারা। বাট আমি পার্সোনালি বলছি, যদি চান্স পেতে চাস তাহলে কিন্তু মক টেস্ট ইজ ম্যান্ডেটরি, এবং সেটা সেপ্টেম্বর অক্টোবর থেকেই
ঠিক আছে? তো আর এবছর তোদের জন্য কিছু না, এবছর তোদের জন্য কোনো টিচার্স ডে নেই, কোনো দুর্গাপুজো নেই, কোনো কালী পুজো নেই, কোনো ঈদ নেই, কোনো ক্রিসমাস নেই, কিছু নেই। তোদের এবছরটা শুধু নিজেকে দেওয়ার বছর। আমি শুধু বলছি একটা বছর নিজেকে দিয়ে দেখ, তারপর যদি না চান্স পাস আমাকে বলবি, ঠিক আছে? জাস্ট নিজের সবটুকু দিয়ে। আমি জানি নি 2026 অনেককে ভেঙে দিয়েছে, রিনিট অনেককে ভেঙে দিয়েছে, কাট অফ দেখে অনেকের মনে হচ্ছে প্রিপারেশনস করবো না, আর পারবো না, আর হবে না, বাট আর এক বছর নিজেকে দিয়ে দেখ, নিজের সবটুকু দিয়ে দেখ। মেবি তুই তো সবটুকু দিসনি। যখন নিজের সবটুকু দিয়ে দিবি তখন নিজেরই আর ইচ্ছে করবে না, কিন্তু যতক্ষণ সবটুকু না দিচ্ছিস ততক্ষণ আরেকটু বেটার ওয়েতে হয়তো তুই চেষ্টা করতে পারবি। আর একটা পয়েন্ট যেটা বলার সেটা হচ্ছে নিট একটা লং জার্নি। এরকম হতেই পারে যে আমার 2 দিন পর আর পড়তে ইচ্ছা করছে না, 3 দিন পর আর পড়তে ইচ্ছা করছে না, 4 দিন পর আর পড়তে ইচ্ছা করছে না, হতেই পারে। বাট 1 দিনের গ্যাপ নেই, 2 দিনের গ্যাপ নেই, কিন্তু সেই গ্যাপটা যেন 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস এরকম না হয়ে যায়। 2 দিন পড়তে না ইচ্ছে করলে কিচ্ছু যায় আসে না, 3 দিন না পড়তে ইচ্ছে করলে কিচ্ছু হবে না। কিন্তু মুভি দেখে মানে মুভি দেখিস না, মুভি দেখতে শুরু করে দিলি, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে শুরু করে দিলি, এমন জিনিস যেটা তোকে অ্যাডিক্ট করে সেটা যেন কোনোভাবেই না মানে এফেক্ট করতে পারে। আর আমি সবসময় বলি যে নিটের প্রিপারেশনের সময় একটা বা দুটো ফ্রেন্ডস খুব দরকার হয় যারা তোকে মোটিভেট করবে। আমারও ছিল সৌভিক, সৌমাল্য, তারা দুজনেই এখন মেডিকেল কলেজে। কিন্তু সব সময় যে ফ্রেন্ডসটা ভালো হয় সেরকম নয়। আমার লাইফে অন্য অনেক রকম ফ্রেন্ডসও ছিল যারা আমাকে নেগেটিভলি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতো, কিন্তু আমি হতাম না, ঠিক আছে? তো এরমভাবে নিজের ফ্রেন্ডসটা প্রপার সিলেক্ট কর, যাদের সঙ্গে তোর মঞ্জিল সেম, যারা তোর সঙ্গে সেম ডেস্টিনেশনের দিকে এগোচ্ছে সেদিকেই এগো। নিটটা কিন্তু অনেকটা মেন্টাল গেম, এবং আমি জানি যারা মেন্টালি জিতে যাবে না তারা চান্স পেয়ে যাবে, ঠিক আছে? আর অ্যাজ আ বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট হয়ে আমি অনেক প্রবলেম ফেস করেছিলাম ডিউরিং মাই নিট প্রিপারেশন, সেগুলো তোদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো। অ্যান্ড আই হোপ তোরা হেল্প করবি, মানে তোদের হেল্প হবে সেই ভিডিওটা অনেক বেশি। সো তার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলিস না, সাবস্ক্রাইব করতে ভুলিস না। কারণ হচ্ছে তোরা যদি সাবস্ক্রাইব না করে রাখিস তাহলে কিন্তু হারিয়ে যাবে, তোরা পরে আর খুঁজে পাবি না। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। অ্যান্ড আই গেস ড্রপ ইয়ারে কোন জিনিসগুলো তোদের ফলো করতে হবে, কীভাবে ফলো করতে হবে সেটা আমি পুরোপুরি শেয়ার করে দিলাম। অ্যান্ড দ্যাটস ইট। যদি কারোর কোনো কোশ্চেন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারিস। আমার সামনে এক্সাম আছে, বাট স্টিল আমি ট্রাই করবো তোদের জন্য ভিডিও বানিয়ে দেওয়ার। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে পড়াশোনা করতে থাক, অ্যান্ড সি ইউ ইন নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি। বাই।